everyone? Yes, sir. আচ্ছা, নেক্সট প্ল্যান আমি ফাইনালের প্ল্যান করছি ডিসেম্বর 21 স্যাটারডে। ওকে, সো আমি প্ল্যান করছি যে চ্যাপ্টার 5 এরপরে 2 লেকচার লাগবে 11th and 18th, চ্যাপ্টার 6 একটা লেকচার লাগবে ধরো 25th, ওইটা অবশ্য 25th নভেম্বর। আমার একটা প্ল্যান আছে, ওইটা ক্লাসটা আর্লিয়ার নিতে পারি 23rd-এ, আলাদা দিনে নিলে অনলাইনই হবে। তারপরে ডিসেম্বর 2 ডিসেম্বর 9th প্ল্যান করছি সিলেবাস শেষ করে দেবো। সো ইউ উইল গেট 16th অফ। ওকে, 16 ডিসেম্বর তো এমনিই বন্ধ, অ্যান্ড 21st, সো রাফলি 2 weeks টাইম পাবে এরপরে ফাইনালের। ওকে জি স্যার। হ্যাঁ, 9th-এরটা আমি স্যাটারডে ক্লাস নিতে পারি, ওই দিনও কি অন থাকতে পারি, তাহলে 7th-এ তবে 2 weeks টাইম পাবে। ঠিক আছে, আর 21 তারিখ ফাইনাল, এটা মাথায় রেখো যে ছুটির আগেই ফাইনাল। ওকে, স্টার্ট করি। সো আজকে দেখবো এই যে স্লাইড 2, সবাই ডাউনলোড করে ফেলো প্লিজ, লেকচার 9। ডাউনলোড করে ফেলো প্লিজ, হ্যাঁ, তোমার স্লাইড আটকে গেলে ইউ ক্যান ফলো উইথ মি। জি স্যার, ডাউনলোড করেছি। ওকে, বাকিরা স্লাইড 2-তে। সো এই যে জেনারেল একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম এরকম দিতে পারি যে একটা রিসিভার আর একটা ট্রান্সমিটার, রাইট? অ্যান্ড যেটা আগে বলেছিলাম যে এই যে আমাদের রিমোটের মতো না, মানে থ্যাঙ্কফুলি টোটাল রিসিভড পাওয়ার ইন ওয়াটস ইজ আ ভেক্টর সাম অফ components arriving through multiple methods, right? Through multiple methods. So একটারও মাল্টিপল কম্পোনেন্টস থাকতে পারে। সো মাল্টিপল মেথডস বলতে রিফ্লেকশন, স্ক্যাটারিং এন্ড ডিফ্র্যাকশন। হ্যাঁ বলো। পুরো স্ক্রিনশট দিয়েছি। ওকে, সো স্লাইড তো আমি তাও স্লাইড বলছি, ইউ ক্যান ফলো উইথ মি, মানে এটা তো মুভির মতো কন্টিনিউয়াস তো আর স্লাইড চেঞ্জ হচ্ছে না। ওকে ওকে, সো এই যে মানে আবার রিসিভার গেটস total signal in 3 different ways, right? Reflection, diffraction and scattering. Reflection এর মধ্যে there could be multiple reflection components, বুঝতে পারছো? There could be multiple scattering components, but there are 3 different types of transmission. Okay? আচ্ছা, রিফ্লেকশনটা আগে দেখেছিলাম। সো রিফ্লেকশন ইজ জাস্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা আর নতুন কিছু নাই। এখন ডিপেন্ডিং অন দ্য শাইনিনেস অফ দ্য রিফ্লেকশন সারফেস, more energy is reflected or absorbed. মানে rough surface হলে most energy is absorbed, only little bit of energy is reflected. Smooth হলে most of it is reflected, এটাই। আচ্ছা, পরের স্লাইড। So এই যে the 3 basic radio propagation mechanisms determine the total instantaneous received signals. Instantaneous মানে at any time, at any instant. তারপর বলছি if there is a line of sight path present between receiver and মানে and transmitter, যেটা বেস স্টেশন, then reflection dominates propagation. এটা আগে ক্লাসে দেখিয়েছিলাম, মানে if you happen to be facing the transmitter, সবগুলো কম্পোনেন্টের মধ্যে 80% এনার্জি আসবে ওই ডায়োডের কম্পোনেন্ট এন্ড দ্য রিফ্লেক্টেড কম্পোনেন্টস। এখন এটা তো রেয়ার সিনারিও, অবভিয়াসলি কথা বলার সময় আমরা জানিও না টাওয়ারটা কোথায়। তো সেটা না হলে সাপোজ ইউর ইন আ রুম, রাইট? দেন যদি একটা রুমের মধ্যে থাকো, দেন মোস্ট অফ দ্য signal strength is actually due to diffraction. Okay, বলে এটাই বলে if no line of sight path is present, then most of the received energy is due to the other methods. Okay, আচ্ছা, সো রিফ্লেকশনের জন্য জাস্ট ওই যে স্নেলস ল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আর কিছু নাই। স্লাইড 4। তারপরে স্লাইড 5 এর এটা আগে দেখেছি যে আরেকটা যদি মাল্টিপল কম্পোনেন্ট থাকে, আরেকটা ফর্মুলা আছে যে রিসিভ পাওয়ার ইকুয়াল টু ট্রান্সমিটেড পাওয়ার টাইমস দ্য টু গেইন ফ্যাক্টর জাস্ট মাল্টিপ্লিকেটিভ অ্যাম্পলিফায়ার মাল্টিপ্লাই করছে, এটাই। হ্যাঁ, ওই যে দুইটা হাইট স্কোয়ার ডিভাইডেড বাই ডি টু দ্য পাওয়ার 4, ঠিক আছে? এন্ড ফেজ ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে রেশিও অফ ওয়েভ, মানে দি দুইটার ওই যে পাথ ডিফারেন্স বিটুইন মাল্টিপল কম্পোনেন্টস এন্ড দ্য ওয়েভলেন্থ। সো ডেল্টা হচ্ছে কি দুইটা পাথ ডিফারেন্স, মানে বুঝতে পারছো? মানে ইফ দেয়ার আর মাল্টিপল কম্পোনেন্টস, one travels
through distance d1, another through distance d2, ডেল্টা হচ্ছে d1 minus d2। আর দুটো কম্পোনেন্টের আমরা আগে এইচএসসি নলেজ থেকে জানি, রাইট? এই যে দুটো যদি ডিসটেন্স যদি একটা ওয়েভলেন্থের সমান হয় তাহলে ওটা ইন ফেজ ইন্টারফিয়ারেন্স হয়, রাইট? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, ঠিক আছে? হাফ ওয়েভলেন্থ হইলে এক্স্যাক্টলি 180 ডিগ্রি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, এখানে ওটাই বলা। সো ফেজ ডিফারেন্স ওটা অ্যাজ আ রেশিও অফ ওয়েভলেন্থ। তো ডেল্টা ইকুয়াল টু ল্যামডা যদি হয়, ডেল্টা ল্যামডা কেটে যায়, ফেজ ডিফারেন্স অফ 2 পাই which is 0, তাই না? এনি মাল্টিপল অফ ল্যামডা হলে তাই হবে। ল্যামডা বাই 2 যদি হয় ডেল্টা, তাহলে এটা হয়ে যাবে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, দুটো কম্পোনেন্টের মধ্যে, মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স যখন কমপ্লিটলি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ইজ এভরিওয়ান উইথ মি? যেখানে আমি জেনারেলাইজ করলাম আর কি, যে ফর এনি ডিফারেন্স, এনি ডেল্টা। এই পর্যন্ত সব আগের করা এভরিওয়ান? জি স্যার। ওকে, এখন আসি নেক্সট দুইটা। আচ্ছা, ডিফ্রাকশন আমরা এসএসসি এইচএসসি তে অপটিক্স এর জন্য বেসিক পড়েছি। দেয়ার ওয়াজ ওই যে ইয়াংস টু স্লিট এক্সপেরিমেন্ট, মনে আছে কারো? বাংলা টার্ম আমি জানি না, মানে ইংলিশ টার্মটা খুব ফেমাস, মানে এক্সাক্ট টার্মটা ইয়াংস টু স্লিট এক্সপেরিমেন্ট। সবার মনে আছে? হ্যাঁ, মানে দুইটা, একটা হোয়াইট বড় শীটের মধ্যে যে দুইটা ফুটা থাকে, রাইট? ওকে, সো ডিফ্রাকশন এই যে এটা বেসড অন, ওইটা ছিল যে হুইগেন্স প্রিন্সিপাল, এটা ডাচ ফিজিসিস্ট, which states that all points on a wave front may be considered as point sources that produce secondary wavelengths. দেখে আমি এটা পেইন্টে একে অ্যাকচুয়ালি দেখাইতে পারি কিনা, এটা দাঁড়াও, পেইন্টের ইয়ে বের করি, বোর্ড লাগবে বুঝাইতে। হ্যাঁ, হ্যাঁ, পেইন্ট স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, হুইগেন্স প্রিন্সিপাল বলে সাপোজ তোমার একটা সোর্স আছে, একটা সোর্স দ্যাটস এমিটিং ওয়েভস, ঠিক আছে? সো এগুলা আমার ওয়েভ ফ্রন্টস, রাইট? এক ওয়েভলেন্থ ডিফারেন্স, ঠিক আছে? মানে এক্সকিউজ মাই ড্রয়িং, এটা ইকুয়াল ডিসটেন্স হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, হুইগেন্স প্রিন্সিপাল বলে যে তোমার এই যে লাস্টের ওয়েভ ফ্রন্টটা দেখো, এইখানে ইচ পয়েন্ট, সাপোজ এই পয়েন্ট থেকেও এটা মানে অ্যাজ ইফ দিস ইজ আ সেকেন্ডারি সোর্স, যেখান থেকেও ওয়েভ বেরোবে, এই পয়েন্ট থেকে স্টার্ট করে আরেকটা পয়েন্ট এলো, এই পয়েন্ট, মানে এগুলো সব পয়েন্টস গুলো থেকে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে ওয়েভস বেরোতে পারে। এটাই হচ্ছে হুইগেন্স প্রিন্সিপাল। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে পেনটা? ওকে, আমি এটা ডিলিট করি, আরেকটা আবার, মানে এখন এটার কনসিকোয়েন্সটা দেখাচ্ছি। ফ্রেশ। আচ্ছা, এটার কনসিকোয়েন্স হচ্ছে, আবার সাপোজ এটা আমার ট্রান্সমিটার, ঠিক আছে? এখান থেকে এই যে there is a wave front, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস প্রপাগেটিং। আচ্ছা, ওকে, তারপরে সাপোজ আমার এরকম একটা অবস্ট্রাকশন, আর মানুষটা আছে এখানে, রিসিভারটা আর রিসিভার, ওকে? সো এ কিন্তু ট্রান্সমিটার দেখতে পাচ্ছে না, বুঝতে পারছো? আচ্ছা, সাপোজ আমি অবস্ট্রাকশনটা আরো লম্বা করি, এত লম্বা অবস্ট্রাকশন দেখা যাচ্ছে? ওকে, ভিতরেরটা মুছে দেই। আচ্ছা, সো এই সিচুয়েশনে যেটা হচ্ছে, বেসড অন মাই প্রিভিয়াস লাইন অফ সাইট রিফ্লেকশন, সাপোজ এটা খোলা মাঠে, রাইট? মানে তোমার এটা মাঠ, তোমার রিফ্লেক্ট করারও, আনলেস এটা উপরে গিয়ে ওই যে মানে অ্যাটমসফিয়ারে গিয়ে রিফ্লেক্ট করে আসে, রাইট? তুমি কোনো সিগন্যাল সেন্স পাওয়ার কোনো সম্ভাবনা নাই, বাট তুমি দেখা যাচ্ছে ভালোই সিগন্যাল পাচ্ছ, কারণটা কি?
ঠিক আছে? সো কারণটা হচ্ছে এই যে দাঁড়াটা বুঝি, কারণটা হচ্ছে ওকে বেসড অন হুইগেন্স প্রিন্সিপাল, মানে যেটা বলছে এই যে ধরো এগুলো আমার ডিফারেন্ট ওয়েভ ফর্মস। ওকে, হুইগেন্স প্রিন্সিপাল বলছে এটা ভিতরে থাকবে, এই দিক থেকে ইয়ে করে সিগন্যাল স্ট্রেংথ এই কর্নার এজ পর্যন্ত আসছে, এভরিওয়ান দেখা যাচ্ছে। আচ্ছা, হুইগেন্স প্রিন্সিপাল বলছে যে আমার ওয়েভ ফ্রন্টের এই পয়েন্টটা উইল অ্যাক্ট অ্যাজ আ সেকেন্ডারি সোর্স, এখান থেকেও সেকেন্ডারি ওয়েভস উইল প্রপাগেট। বুঝতে পারছো? এটাই হচ্ছে ডিফ্র্যাকশন প্রিন্সিপাল। আচ্ছা, এখন আমরা ওই ইয়াংস এক্সপেরিমেন্ট, কারো যদি মনে না থাকে ডিফ্র্যাকশন, প্লিজ ওটা একটু গুগল করে দেখো। ওকে, ওইটা ইয়াংস টু স্লিট এক্সপেরিমেন্ট হচ্ছে ওই যে অপটিক্স এর জন্য, মানে অপটিক্যাল ভিজিবল লাইটের জন্য। সো ওইটার জন্য মানে যেটা এক্সপেরিমেন্টটা হচ্ছে যেটা করে, এখানে আমি আরেকটা স্লাইড নেই, যেটা বলে সাপোজ একটা স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে এই যে দুইটা গ্যাপ, এভরিওয়ান। সো মাঝখানে একটা সোর্স থেকে এই যে ওয়েভ প্রোপাগেট করছে, তারপরে এই সেকেন্ডারি গুলা থেকে এই এই যে এই পয়েন্ট দিয়েও ওয়েভ প্রোপাগেট করে, আবার এই সেকেন্ড আবার এইখানের ওপেনিং দিয়েও এখান থেকে ওয়েভ প্রোপাগেট করে। তারপরে এই যে যেই সেট অফ সেকেন্ডারি ওয়েভস, ওইটার ইমেজ আরেকটা হোয়াইট স্ক্রিনে দেখা যাবে হচ্ছে অল্টারনেট প্লেসেস অফ কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ডার্ক, ব্ল্যাক এন্ড হোয়াইট, এরকম। যাদের মনে আছে, আমি কি কথাটা ভেগলি ঠিক বললাম? আমারও ডিটেল মনে নাই, আর বাকিদের ভুলে গেলে একটু কি মনে পড়ছে যেটা করেছি আমরা ছোটবেলায়? একদম কথা এটা শুনো নাই কেউ আছে যে কখনো পুরাটাই অ্যাবসলিউটলি নতুন মেটেরিয়াল, নতুন নলেজ মনে হচ্ছে, কখনো শুনি নাই জিনিসটা? স্যার ঠিক আচ্ছা, মনে করতে পারছি না। মানে কখনো করো নাই নাকি ভুলে গেছো? ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেলে ঠিক আছে, মানে বললে মনে হচ্ছে কিনা যে একসময় এরকম একটা জিনিস করেছিলাম। জি স্যার, হ্যাঁ, ওইটাই সাফিসিয়েন্ট, একটা ওইটাই। ভুলে গেছি আর কি। হ্যাঁ, মানে সেটাই সাফিসিয়েন্ট। আচ্ছা, সো ভিজিবল লাইটের জন্য ডিফ্র্যাকশন এফেক্টের জন্য যেটা রিকোয়ারমেন্ট ছিল এই যে ওপেনিংটা, ওই ওপেনিং গুলো মাস্ট বি স্মল কম্পেয়ার্ড টু দ্য ওয়েভ লেন্থ। সো আমার ভিজিবল লাইটের ওয়েভ লেন্থ হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে। সো সেটার জন্য তাহলে ওপেনিং গুলো খুব মিনিমাল হতে হয়। আচ্ছা, আমার ওয়্যারলেস কমিউনিকেশনের যে ওয়েভস, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইউজ করে, এগুলোর ওয়েভ লেন্থ অনেক বেশি। সো মানে ওয়্যারলেস কমিউনিকেশনের ওয়েভলেন্থের জন্য আমার একটা দরজার ওপেনিং ইজ দি ইকুইভ্যালেন্ট অফ এই যে পয়েন্ট ওপেনিং ফর অপটিক্যাল ওয়েভস। বুঝতে পারছো কথাটা? যে ভিজিবল লাইটের জন্য যে স্মল ওপেনিং দিয়ে আমরা মানে স্কুলে করেছি, সেম এফেক্ট, বিকজ ওই ইলেকট্রোম্যাগনেট মানে যেই আবার রেডিও ওয়েভস এর ওয়েভলেন্থ অনেক বেশি, এই রেডিও ওয়েভস এর ওয়েভলেন্থের জন্য একটা দরজা খোলা থাকলে সেটাও হচ্ছে মানে ওই যে স্মল এনাফ অ্যাপারচার টু কজ ডিফ্র্যাকশন। ওকে ওকে ওকে, এখন স্লাইডে ফেরত যাই। এখন স্লাইডে এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড নলেজটা দিলাম যেটা বইতে নাই, সো ক্লাস মিস করলে এটা বুঝতে পারবে না। আচ্ছা, স্লাইড 6 এ, স্লাইড 6 এ, হ্যাঁ। সো এই যে diffraction allows radio waves to propagate around obstructions, and this is based on diffraction is based on Huygens principle, which states that all points on a wavefront may be considered as point sources that produce secondary wavelengths. Okay, এখন আসি স্লাইড 7। সেখানে আবার জেনারেলাইজ করা, সাপোজ একদিকে ট্রান্সমিটার আরেকদিকে রিসিভার, মাঝখানে একটা অবস্ট্রাকশন, তিনটার হাইট দেয়া, হাইট টি ট্রান্সমিটারের, হাইট অফ অবস্ট্রাকশন, হাইট অফ রিসিভার, দুইটা ডিসটেন্স দুই পাশে d1 d2, ঠিক আছে?
and there's a knife edge obstruction between line of sight that blocks line of sight between transmitter and receiver. So এখন কিছু next slide. So কিছু assumptions যে h much much less than d1 d2, h টা ছিল ওই যে দেখো হাইট অফ দ্য অবস্ট্রাকশন মানে দুইটার থেকে দুইটা এখানে ht h আর ইকুয়াল ধরা হয়েছে, এক্সট্রা অবস্ট্রাকশনটা কত সেখানে ধরছে ওইটা স্মল এন্ড মানে d1 d2 হাই লার্জ, মানে ইওর কথার কথা কোনো বিল্ডিং এর পাশেই নাই যে বিল্ডিং এর পিছনে টাওয়ারটা, মানে অবস্ট্রাকশন থেকে অনেক দূরে আছো, আর হাইট ইজ গ্রেট কম্পেয়ার টু দ্য ওয়েভলেন্থ। এখানে বলছি কতগুলা ক্যালকুলেট করা যায়, ডেল্টা ওই যে এক্সেস পাথ লেন্থ মানে দুটো কম্পোনেন্টের মধ্যে d1 মাইনাস d2, সেই ফর্মুলা দেখেন প্রত্যেকটা জানি। আলফা হচ্ছে একটা অ্যাঙ্গেল দেখো আগের সাইডে, আর ফেজ ডিফারেন্স একই 2 পাই ডেল্টা ওভার ল্যামডা, ডেল্টাটা বাদিকে দেয়া আছে স্লাইড 8 এভরিওয়ান, প্রুফ লাগবে না। আর ফাইনাল আবার অ্যাকসেট ওই অ্যাকসেট ফর্মুলা সেটা অ্যালাউ করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা স্লাইড 9 এ আসি। এখন এই কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের পজিশন গুলাকে এই অপটিক্সে আরেকটা নাম দেওয়া হয়। দেয়ার ওয়াজ দিস অপটিক্যাল ফিজিসিস্ট হু রিসার্চ দিস, তার নাম ছিল ফ্রেনেল এস্টা সাইলেন্ট। সো এক একটা এই যে অল্টারনেটিভ ইন্টারফিয়ারেন্স জোন গুলা আর কল এই যে সাকসেসিভ ফ্রেনেল জোনস। ওকে স্লাইড 9, স্লাইড 10 এ আসি। সো এই যে সাকসেসিভ রিজনস पे secondary wavelengths have path lengths that differ by multiples of lambda by 2 from line of sight path. Okay, and Fresnel zones alternatively produce constructive and destructive interference. So এটা আমরা জানি রাইট, যে এক এক হাফ ওয়েভলেন্থ মানে ফুল ওয়েভলেন্থ হলে কনস্ট্রাকটিভ, হাফ ওয়েভলেন্থ হলে ডিস্ট্রাকটিভ। ঠিক আছে স্লাইড 10, প্রথম দুইটা বুলেট পয়েন্ট শুড বি ক্লিয়ার। আচ্ছা থার্ড বুলেট পয়েন্ট বলছে সো রেডিয়াস অফ nth Fresnel জোন মানে এই যে অবস্ট্রাকশন সেন্টার থেকে ডিসটেন্স that can be given by this formula. nth Fresnel zone তাহলে n times wavelength times d1 d2 over d1 plus d2 square root. সেগুলোর কিছু ওই যে হোমওয়ার্ক আপলোড করেছি, এগুলোর কিছু ক্যালকুলেশনস আছে, জাস্ট ফর্মুলায় বসানো ওইটাই। ওকে সো an obstruction causes next slide blockage of some Fresnel zones and receive signal sends vector sum of unobstructed Fresnel zones. সো একটা এই যে কমন ডিজাইন রুল অফ থাম্ব আছে যে ওই n কোনো একটা বলা হলো থার্ড Fresnel জোন ইউজুয়ালি ধরা হয়, ক্যালকুলেট করা হয় R3, তারপরে বলা হয় অবস্ট্রাকশন শুড বি লেস দেন 55% অফ R3 এরকম। একটা হোমওয়ার্ক করলে এটা ক্লিয়ার হবে। আচ্ছা 2 মিনিট একটু গ্যাপ দিই, এগুলো একটু ইয়ে করো। হ্যাঁ 2 মিনিট গ্যাপ দিই।
ভেঙে যাবে তাহলে ইউনিভার্সিটিকে নিজে নিজে রাখতে পারবেন না পারিনি বাবা, বাবাকে তো কেউ শেখাই যায়নি তুমি শিখে যাবে। যাও ওই যে সামনে থেকে দেখো তুমি কোনটা মুখ দিলাম তো ভেঙে যাবে ওটা ভাই আমার খেলনা সবজি নেই খেলনা আমি চলো আবার স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা স্লাইড 12। ওকে, স্লাইড 13 আসো এভরিওয়ান, শোনা যাচ্ছে? ওকে, স্লাইড 13 এ আসি। আচ্ছা, সো দিস ইজ দি ফর্মুলা ফর the relative electric field strength of a diffracted wave. Electric field strength মনে আছে from physics? Electric field strength, magnetic field strength. Okay, so this is don't worry, এগুলো derive করা লাগবে না, just formula বসায়। So এই যে ED diffracted field strength as a ratio of এই যে in free space field strength. ইকুয়েশনটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 প্লাস j, এখানে j হচ্ছে ইমাজিনারি নাম্বার, e to the power minus j pi t square over 2 পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে everyone? and লিমিটটা দেখো, লিমিট ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে t goes from v to infinity, রাইট? আচ্ছা, প্রিভিয়াস স্লাইডে আসি, স্লাইড 12। এখানে v, এটা অ্যাকচুয়ালি গ্রিক লেটার নিউ, ইকুয়াল টু h স্কোয়ার রুট 2 d1 প্লাস d2 ওভার ল্যামডা d1 d2। সো v এর ফর্মুলাটা দেয়া আছে এন্ড phi ইন টার্মস অফ v দেয়া আছে স্লাইড 12 এ। স্লাইড 13 এ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অ্যাজ আ ফাংশন অফ v। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আবার মানে দিস ইজ আ মেজার অফ দি ডিফ্র্যাকশন পাওয়ার কম্পোনেন্ট, মানে ডিফ্র্যাক্টেড ওয়েভ, আমরা ডিফ্র্যাক্টেড সিগন্যাল কতটা পাচ্ছি, কম পাচ্ছি না বেশি পাচ্ছি, বুঝতে পারছো?
So electric field strength of the diffraction wave. Okay, মানে you're measuring the amount of diffraction component you're getting. That's interpretation. ঠিক আছে everyone? আচ্ছা এখন বলো, সো এই স্লাইড 13 এর ইকুয়েশনটা ক্যালকুলেট করা মানে দিস ইজ নট ইজি, রাইট? এটা হচ্ছে আমাদের ইয়ার মতোই হয়ে যাচ্ছে, ওই যে কিউইং থিওরি যে ফর্মুলাগুলো দেখেছিলাম, যে টেবিল থেকে দেখতে হবে, মানে ওটা ম্যাটল্যাব লাগবে ক্যালকুলেট করতে, তাই না? মানে অন এক্সাম করা সম্ভব না, এটাও অন এক্সাম ইন্টিগ্রেশন করা পসিবল না। ইজ এভরিওয়ান উইথ মি? ওকে, সো এখন এই এভরিডে লাইফে ইউজের জন্য কিছু অ্যাপ্রক্সিমেশনস করা হয়েছে। স্লাইড 14 এ আসি। এখন টোটাল ডিফ্র্যাকশন গেইন ইন ডেসিবেল ইজ গিভেন এজ 20 লগ অ্যাবসলিউট ভ্যালু অফ এফ। ঠিক আছে, এখন সেটারও নেক্সট ভি এর ডিফারেন্ট রেঞ্জের জন্য কয়েকটা ডিফারেন্ট ইকুয়েশন দেয়া। রেঞ্জ বলতে ইজ ভি লেস দেন -1, ইজ ইট বিটুইন -1 to 0, ইজ ইট বিটুইন 0 to 1, ডিফারেন্ট রেঞ্জের জন্য সিম্পলিফাই করে ডান পাশের ইকুয়েশনগুলো আসে গেইনার ইন টার্মস অফ ভি ইন্টিগ্রেট করার পর। সো এই ফর্মুলায় ইউজ হয়। অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন মানে রিসার্চ জায়গা স্পেস ছাড়া ক্যালকুলেশনে কেউ ইউজ করে না। ওকে, সো এখানে প্রবলেম দিতে পারি হচ্ছে তোমাদের ভি ক্যালকুলেট করতে দিতে পারি। এই যে স্লাইড 12 এ আসো, অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল জায়গা মানে ডেসক্রিপশন দিলে D1 D2 খুঁজে পাবে, কি এইচও খুঁজে পাবে যদি অবস্ট্রাকশনের হাইট গুলো দেওয়া হয়। ট্রান্সমিশন অ্যামপ্লিটিউড ওয়েভ ফ্রিকোয়েন্সি বললে পরে ল্যামডা পাবে এভরিওয়ান। সেখান থেকে ভি ক্যালকুলেট করা যাবে। ভি ক্যালকুলেট করলে স্লাইড 12 থেকে স্লাইড 14 ইউজ করেই গেইনটা বের করবে, কারণ ইন্টিগ্রেশন করতে দেয়া এটা এক্সামে মানে এই কোর্সে অ্যাপ্লিকেবল না, অ্যাপ্রোপ্রিয়েট না। আবার 2 মিনিট গ্যাপ দেই, এই 12 13 14 একটু দেখো। ওকে এভরিওয়ান, লাস্ট একটা স্লাইড শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, স্লাইড 15। আচ্ছা, এখন দিস ইজ আ নিউ ডিসকভারি। রিসেন্টলি দেখা গেছে যে এক্সপেরিমেন্টালি
একটা জায়গার ওই টোটাল কতগুলো রিফ্লেক্টেড কম্পোনেন্ট আছে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করা হয়েছে এই ফর্মুলাগুলো দিয়ে আগের এই যে টোটাল গেইন কত, ধরো এই যে ডিস্টেন্স গুলা কি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি, ডিফ্রাকশন কম্পোনেন্ট কত ক্যালকুলেট করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখা গেছে যে টোটাল রিসিভ সিগন্যাল স্ট্রেংথ ইজ গ্রেটার দেন দোজ টু। বুঝতে পারছো যে আমি রিফ্লেকশন কত ক্যালকুলেট করলাম, ডিফ্রাকশন কত ক্যালকুলেট করলাম, ডিফ্রাকশন কম্পোনেন্ট, টোটাল রিসিভ সিগন্যাল স্ট্রেংথ ক্যালকুলেট করলাম, দেখি এই দুইটার টোটালের চেয়ে বেশি। সো তারপর বোঝা গেছে তার মানে দেয়ার মাস্ট বি অ্যানাদার ওয়ে, অ্যানাদার কম্পোনেন্ট। তখন দেখা গেছে এই যে দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল স্ক্যাটারিং কম্পোনেন্ট। আচ্ছা, সো স্ক্যাটারিং মানে কি? আমার রিফ্লেকশন হয়, আবার আমরা ইয়ে ডায়াগ্রামে ফেরত যাই, স্লাইড 2 তে আসো, একদম প্রথম ডায়াগ্রামে ফেরত আসো এভরিওয়ান, বেসিক টপোলজিটা। ঠিক আছে, বেসিক টপোলজি স্কিম্যাটিকটা। আচ্ছা, এই যে রিফ্লেকশন হচ্ছে ওভার স্মুথ সারফেসেস, রাইট, শাইনি সারফেসেস। আচ্ছা, এখন দেখা গেছে যে কোনো রাফ সারফেসের উপর যদি ওয়েভ, ইনসিডেন্ট ওয়েভটা হিট করে, সব এনার্জি অ্যাবজর্ব হয় না, কিছু রিফ্লেক্টেড হয়, বাট হ্যাপহ্যাজার্ডলি রিফ্লেক্টেড হয়, স্নেলস ল ফলো করে রিফ্লেক্টেড হয় না। বুঝতে পারছো, ওইটাই স্ক্যাটারিং বলা হচ্ছে, সব দিকে স্প্রেড হয়ে যায়। ওকে, আর সব দিকে স্প্রেড হলে কিছু কম্পোনেন্ট, কিছু এনার্জি তোমার টার্গেট রিসিভারের কাছেও পৌঁছায়। সো এই এখন এই স্ক্যাটারিং এর সিগন্যাল স্ট্রেংথের ইকুয়েশন দেয়া আছে ইন এই যে ইকুয়েশন 4.62, এটার কপি করে নি। সো scattering occurs when incident wave hits a relatively rough surface. Okay, এটার কম্পোনেন্ট given by equation 4.62 দেখে নিও। সো 4.7 and 4.8 এর মেইন ফিচার্স গুলো শেষ করলাম। হোমওয়ার্ক করে যেগুলো প্রবলেম আছে এটা রিলেটেড সেগুলো করলেই চলবে। চ্যাপ্টার 4 শেষ। ওকে, সো নেক্সট 2 উইকস ইনশাআল্লাহ প্ল্যান হচ্ছে ওই ফিজিক্যাল ক্লাস এন্ড চ্যাপ্টার 5 শেষ করব। এটা হচ্ছে ডিলস উইথ ওই স্মল ডিসটেন্সে ভেরিয়েশন গুলো। ওকে, আর নেক্সট মানডে আসলে খাতা দেখাতে পারবো। ওকে, okay, good night everyone. Thank you.